ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া ২০৮ নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিম বাজার কুঠি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতে। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু তাই নয়, প্রতিরক্ষা ক্রয়ের অর্থাৎ ডিফেন্স পারচেজের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো ওই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর বদলি, পদোন্নতি নির্ধারণ করা হতো এখান থেকেই। তারেক সিদ্দিক শেখ রেহানার দেবর। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারেক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারেক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িটি বৈধভাবে দেয়া হয়েছিল। ওই বাড়িতে ৩৮ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়, অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনা প্রধান হওয়ার পরও তিনি ওই বাড়িতেই থাকতেন। সেনা প্রধানের জন্য নির্ধারিত বাসভবনে যাননি, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতেই ছিলেন। ক্যান্টনমেন্টে সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করা হয় বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মুটিং হাউসে থাকার পর বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর ২০৮ নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেয়া হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর যে বাড়িগুলো আছে তা স্টেশন হেডকোয়ার্টার থেকে দেখাশোনা করা হয়, অর্থাৎ সেনাবাহিনীর আবাসিক অ্যাকোমোডেশনের দায়িত্ব স্টেশন হেডকোয়ার্টারের। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে স্টেশন হেডকোয়ার্টার থেকে তারেক সিদ্দিককে মুটিং হাউসে থাকতে দেয়া হয়। সরেজমিন মুটিং হাউস ও ২০৮ নম্বর বাড়িটি এই প্রতিবেদক দেখে আসেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও সেনাপ্রধানের বাসভবনের সামনে ৩টি বাড়ি রয়েছে। এয়ার হাউস অর্থাৎ বিমান বাহিনী প্রধানের বাসভবন, মুটিং হাউস অর্থাৎ নৌবাহিনীর দ্বিতীয় প্রধানের বাসভবন এবং পথিকৃৎ অর্থাৎ সেনা প্রধানের এলপিআরে গেলে যে বাড়িতে থাকবেন সেটি। এই ৩টি বাড়ির একটি হাউসে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রথম দিকে থাকতেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক। বেশ লম্বা সময় তিনি ওই বাড়িতে ছিলেন। নতুন করে নির্মাণের আগে স্টাফ রোডের ২০৮ নম্বর বাড়িতে থাকতেন ডিজি ডিএফআই। ওই বাড়ি ভেঙে তৈরি করা হয় আধুনিক নতুন বাড়ি। এটি নক্ষত্র বিল্ডিং লাগোয়া। বিমানবন্দর থেকে এসে ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে রেল লাইন পার হয়ে হাতের ডান পাশেই ২০৮ নম্বর বাড়িটি, এর পাশেই নক্ষত্র ভবন। নক্ষত্র ভবনের ফ্ল্যাটগুলোয় থাকেন মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদবীর সেনা কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারিক সিদ্দিকের জন্য ২০৮ নম্বর বাড়িটি আধুনিক প্রযুক্তির সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন করে নির্মাণ ও সাজানো হয়। নক্ষত্র ভবনের পাশের এ বাড়িতে তারিক সিদ্দিককে রাখার কারণ ছিল জেনারেলদের নিয়ন্ত্রণ এবং চোখে চোখে রাখা, অর্থাৎ তারিক সিদ্দিক তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতেই ওই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয়া হতো এ বাড়িতে। তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রর একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্তানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশে ভারতে প্রকৃত হাই কমিশনার বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। ২০৮ নম্বর বাড়িতে ব্যবসার দেন দরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এ বাড়িতে ডাকা হতো।
গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরের কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে। তারেক সিদ্দিক গুম হওয়া ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছিলেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসানকে দিয়ে। তারেক সিদ্দিকের ডানহাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তা স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের ১৫০০-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারেক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পিছনে যে তারেক সিদ্দিকই দায়ী তার বহু প্রমাণ পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারেক সিদ্দিকের ভূমিকা ছিল নৃশংস। তিনি ৪ আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করেছে এবং আরও করবে। পিলখানায় বিডিআর ম্যাসাকারে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর চাকরি শেষে তারেক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ আগে ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক সিদ্দিকের জন্য পদটি সৃষ্টি করেন। প্রথমে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায়, কিন্তু ২০০৯ সালের পর নিরাপত্তা উপদেষ্টার পদটি মন্ত্রীর মর্যাদায় করা হয়। এর আগে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তারেক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানার দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারেক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান। তিনি সেকেন্ড বিএমএ শর্ট সার্ভিস SS2 কমিশনের একজন অফিসার ছিলেন। শেখ জামালও ওই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারেক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন। শেখ হাসিনা তাকে নিরাপত্তা উপদেষ্টা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যম হয়ে যেত। এতে বাহিনীর প্রধানদের আন্ডারমাইন করা হতো। তারেক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন। নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালাল মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন। সশস্ত্র বাহিনীর প্রমোশন, বদলি, পদায়ন তারেক সিদ্দিক যেভাবে বলতেন সেভাবে হতো। ২০০৯ সালের পর তারেক সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা হয়ে সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন। এরপর তারেক সিদ্দিক পদোন্নতির মাধ্যমে নিজস্ব একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন। ভূতাপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন DGNSI জেনারেল মঞ্জুর ও জেনারেল জিয়া পদোন্নতি পান। অর্থাৎ একটি প্রভাব বলয় তৈরি করেন তারেক সিদ্দিক। ১৯৯৬ সালের পর MiG-29 ফ্রিগেট BNS বঙ্গবন্ধু ক্রয় সহ দুর্নীতির বিষয়ে দুদকে মামলা হয়। ওই মামলায় শেখ হাসিনার সঙ্গে তারেক সিদ্দিকও ছিলেন, কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ওই মামলাও ক্লিয়ার করে নেওয়া হয়। ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারচেজ সব সময় তারেক সিদ্দিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ফলে ডিফেন্স পারচেজের অস্ত্র, গোলাবারুদ সহ যাবতীয় সামরিক সরঞ্জাম কেনাকাটার কমিশন তিনি পেতেন। এমনকি সশস্ত্র বাহিনীর যাবতীয় রেশনের কমিশনও তারেক সিদ্দিক পেতেন। প্রতি কেজি চাল থেকে ১ টাকা, ডাল থেকে ২ টাকা হারে নিতেন বলে সূত্র জানায়। এতে বছরে ৬০০ থেকে ১,০০০ কোটি টাকা কমিশন পেতেন তারেক সিদ্দিক। বিষয়গুলো ক্যান্টনমেন্টের সশস্ত্র বাহিনীর লোকদের কাছে ওপেন সিক্রেটের মতো ছিল। তারেক সিদ্দিকের বড় অপকর্ম দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর হাতে তুলে দেয়া। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করা যেখানে তার কাজ হওয়া উচিত ছিল, সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন। ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। নিজস্ব একটি টিম নিয়ে তারেক সিদ্দিক অপকর্মগুলো করতেন। এই টিমের সদস্যরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান, মেজর জেনারেল জোবায়ের, সাবেক NSI DG, মেজর জেনারেল হামিদ, মেজর জেনারেল আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস। এরা শেখ হাসিনা, তারেক সিদ্দিক ও ভারতীয় রয়ের অনুগত কর্মকর্তা হিসেবে সশস্ত্র বাহিনী মহলে পরিচিত ও আলোচিত। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে ঢুকিয়ে দেওয়ার দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারেক সিদ্দিকী ও তৎকালীন DGFI চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সূত্র জানায়, রয়ের জন্য DGFI এর কচুক্ষেত সদর দপ্তরের 2টি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল।
ওই দুটি ফ্লোরে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা কর্মচারীর প্রবেশ নিষিদ্ধ ছিল। ক্যান্টনমেন্টে বসেই আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত। এর অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারেক সিদ্দিক তার 208 নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানোই ছিল তাদের প্রধান কাজ। একইভাবে জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক সেনানিবাস এলাকায় এনএসআই এর আর্মি উইংও গড়ে তোলেন। এই উইং এর 3টি অফিস ছিল, একটি সেনানিবাসের ভেতরে, অন্য দুটি বনানীর ডিওএইচএস এলাকা ও লেকশোর হোটেলের নিচে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই অফিসে কাজ করতেন। এরা তারেক সিদ্দিক ও শেখ হাসিনার প্রতি খুবই অনুগত ছিলেন, একেবারে ডিএনএ টেস্টেড। কাগজে কলমে এই অফিসের কোনো রেকর্ড রাখা হয়নি। এই অফিসে যারা কাজ করতেন তাদের বেতন ভাতা সরকার থেকে দেয়া হতো না, এনএসআই এর সোর্স মানি থেকে এই বেতন ভাতা দেয়া হতো। গাড়ি এবং অফিস ভাড়াও ছিল সোর্স মানির টাকায়। এই উইং এনএসআই এর অর্গানোগ্রামে নেই এবং এর কোনো সরকারি অনুমোদনও ছিল না। এনএসআই এর রেকর্ডের অস্তিত্ব রাখা হয়নি। এই উইং এর কাজ ছিল রয়ের কচুক্ষেত উইং থেকে আসা নির্দেশাবলী পালন এবং ওই অফিসকে ফিডব্যাক দেয়া। কর্নেল মোস্তফা নামে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এই উইং এর দায়িত্বে ছিলেন। তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের খুবই বিশ্বস্ত একজন কর্মকর্তা বলে জানা গেছে। সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তারেক সিদ্দিকের অপকর্মে যোগ দেন। এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের তৎকালীন ডিজি মোখলেসুর রহমান, তৎকালীন আইজিপি শহীদুল ইসলাম সহ অন্যরা। এরা তারেক সিদ্দিকের হাউস ও পরে 208 নম্বর বাড়িতে যাতায়াত করতেন, মিটিং করতেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। তারেক সিদ্দিকের মিশনে র্যাব পুলিশ যুক্ত হওয়ায় গুম ও আয়নাঘরে শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, সারা দেশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সেনা ও পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত গুম করবে এবং আয়নাঘরে নিয়ে মানুষকে বন্দি করবে। গুলশান লেকশোর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস গড়ে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য।